ডিসেম্বরে যাব, মানে এই দুটো দিন পিছিয়ে যাব। হুমায়ুন কবির যিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন, তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া নিয়ে আজকে কথা বলবো। তবে এগুলো আর নতুন করে বলছি না, কারণ গতকাল অনেকেই দেখেছেন যে সরাসরি সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার এই বাবরি মসজিদের জন্য দানের টাকার পাহাড়, সেগুলো গোনা চলছে। যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে মসজিদ তৈরির বাজেট হচ্ছে 300 কোটি টাকা, অন্তত যেটা দাবি করা হয়েছে। ব্যাংকে নাকি 2 কোটি টাকা পড়ে গেছে, আর টাকা এখনও নাকি গোনা চলছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি দুটো দিন পিছিয়ে গিয়ে সেই প্রতিক্রিয়াটা শোনাতে চাইব হুমায়ুন কবিরের, যেখানে উনি একটা হিসেব দিচ্ছেন, একটা পরিসংখ্যান দিচ্ছেন, আসনের কথা বলছেন। কি সেই সংখ্যা? এই রাজ্যের বিধানসভার মোট আসন সংখ্যা 294। হুমায়ুন কবির 90টা আসনের কথা বলছেন। কোন 90টা আসন সেটা উনি জানেন। আরও হয়তো স্পষ্ট হবে যখন 22 তারিখ, উনি যে কথা এর আগে ঘোষণা করেছেন এই মাসের 22 তারিখ নতুন একটা দল ঘোষণা করবেন। জানি না যে এই দল ঘোষণা করার পরে সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা সেই মুহূর্তেই ঘোষণা করবেন কিনা, কারণ এখনো তো বহু জল গড়ানো বাকি আছে গঙ্গা দিয়ে, ভাগীরথী দিয়ে। আদৌ জোট করবেন কিনা, একা লড়বেন কিনা, এগুলো পরের বিষয়। কিন্তু এই 90 বিধানসভায় মুসলিমের সংখ্যা বেশি রয়েছে। সরাসরি যে কথা বলছেন, মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থীকে ভোট দিন, আর বাকি 204টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সেখানে তারা লড়ুক। এই 90টা আসন যেখানে মুসলিম অধ্যুষিত বলে দাবি করছেন হুমায়ুন কবির, সেখানে মুসলিম প্রার্থীকে ভোট দিন। ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কেন এই 90টা আসনকে চিহ্নিত করা হচ্ছে, আর এই 90টা আসনে কি এমন ঘটনা ঘটবে বা কি হলে কোন রাজনৈতিক দলের দিকে পাল্লা ভারী হবে, কথা বলবো সেটা নিয়েও। কিন্তু শুরুতেই একটু শোনাবো কি বলেছিলেন সেদিনকে হুমায়ুন কবির। দেখুন, আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 204টে থাকবে 294-এর মধ্যে। সেই 204-টের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। কে সরকারে আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব। আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানুন। প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির কে এই 90টা আসনে মুসলিম অধ্যুষিত প্রার্থী কেন্দ্র, সেখানে মুসলিম প্রার্থীকে ভোট দিন এ কথা বলার। বিজেপি 294টা কেন্দ্রে প্রার্থী দেবে কিনা, তৃণমূল কংগ্রেস 294টা কেন্দ্রে প্রার্থী দেবে কিনা, বাম আলাদা করে লড়বে কিনা, কংগ্রেস আলাদা করে লড়বে কিনা, তারা আলাদা লড়ে 294টা কেন্দ্রে আলাদা আলাদাভাবে প্রার্থী দেবে কিনা, এ তো সময় বলবে। এই গত 6 ডিসেম্বর কোন আবেগে ভর করে হঠাৎ করে হুমায়ুন কবির এরকম গণৎকার হয়ে উঠলেন, সেটাও জানার ইচ্ছে রইল বইকি। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন আলোচনার টেবিলে, তাদের সঙ্গে এবার আলাপ করাবো। সম্রাট চক্রবর্তী তৃণমূল মুখপাত্র রয়েছেন, সম্রাটদাকে প্রথমে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে অমিতাভ সিংহ, কংগ্রেস মুখপাত্র, অমিতাভ বাবুকেও স্বাগত জানাবো। আমি আসবো, আমাদের সঙ্গে হয়তো আগামী সময় সিপিএম নেতা তাপস সিনহা থাকবেন, আগাম স্বাগত জানিয়ে রাখবো, এবং আমি যাব পরবর্তী ক্ষেত্রে তাপসবাবুর কাছে ডেফিনেটলি। কিন্তু শুরুটা করি একটু সম্রাটদাকে দিয়ে। সম্রাটদা, এইটা একটু বোঝার চেষ্টা করি, 90 আসনে প্রার্থী দিলে কার লাভ কার ক্ষতি? হুমায়ুন কবির হঠাৎ করে 90টা আসনের কথা বলছেন কেন, কোন সমীকরণে, কিভাবে আপনারা দেখছেন এই বিষয়টাকে? না, আজকে শুরুটা একটু অন্যরকমভাবে হোক। তোমার প্রশ্নের উত্তরে অবশ্যই আসছি, কিন্তু আজকে বাঙালি হিসাবে খুব লজ্জার দিন। আমার দেশের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ করা, তিনি আজকে বাঙালিকে অসম্মান করলেন, বাঙালি জাতিকে অসম্মান করলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অভিহিত। আজকে আমি জানি না, প্রধানমন্ত্রী এটাও বলতে পারতেন, যেরকম তার বিগত দিনে তিনি বলেছিলেন যে সত্যানন্দ আর ভবানন্দ, হয়তো তিনি আর অমিত শাহী তাকে ভেবেই আনন্দমঠ রচিত হয়েছিল, হতেই পারত সেটা। 2021-এ রবীন্দ্রনাথ ঠাকুর সেজে আসা 2026-এ বঙ্কিমচন্দ্রকে ভর করতে চাইছেন যারা আদৌ বঙ্কিমচন্দ্রকে চেনেন না, যারা
দেবী চৌধুরানীর উপন্যাস পড়েননি। যারা জানেন না যে দেবী চৌধুরানীতে ভবানী পাঠক চরিত্রের মাঝে সেই কালী মন্দির, যে কালী মন্দিরের পাহারাদার ছিলেন মজনুর শাহ, এই বিজেপি জানে না। না জেনেই তারা বঙ্কিমচন্দ্রকে ভর করছে। উল্লেখযোগ্য বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেশের সংস্কৃতি মন্ত্রী বলছেন বঙ্কিম দাস চট্টোপাধ্যায়। এরা রামমোহন রায়কে অসম্মান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন করেছে, এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে, এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, বারবার বাঙালিকে অসম্মান করছে, বাঙালি জাতিকে অসম্মান করছে। হুমায়ুন কবির, আমি মনে করি, বিশ্বাস করো, আমি পরিষ্কারভাবে বলছি, আমি মনে করি বাবরের সন্তান হুমায়ুন হলেও বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে পারবে না। একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হচ্ছে, মন্দির তৈরি হবে। বাংলায় মন্দির তৈরি করা বেআইনি নাকি? যদি সব কিছু ঠিকঠাক, মসজিদ তৈরি করাও বেআইনি নয়। কিন্তু নির্বাচনের আগে এই ন্যারেটিভ, একটা এজেন্ডা ঠিক করে দেওয়া হচ্ছে। এজেন্ডাটা কি? লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হোক না, গীতা পাঠ। আমি তো হিন্দুর সন্তান, গীতা পাঠে আপত্তি থাকবে কেন? কাকাল কথা না তো। কিন্তু যে ন্যারেটিভ বা যে এজেন্ডা তৈরি করে দেওয়া হচ্ছে, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যারা করছেন তারা হিন্দুত্ববাদী। আবার উল্টো দিকে একই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে, লক্ষ্য কণ্ঠে কোরআন যারা পাঠ করবেন তারা মুসলমানবাদী বা উগ্র মুসলমানের কথা বলা হচ্ছে। কাজেই হিন্দু ধর্মকে আমি পরিচালনা করব, উল্টো দিক থেকে মুসলমান ধর্ম যে কথা বলবে সেটাও আমার পরিচালিত হবে। কে? হুমায়ুন কবির প্রোডাক্ট কার্ড। বাবরির জন্য, বাবরি মসজিদের জন্য মরণ প্রাণ লড়াই করছেন। সেই বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মোদির চৌকিদার বলেছেন। আজকে আমার একজন মানুষের কথা খুব মনে পড়ছে, বলবীর সিং। মনে থাকবে তো, মনে থাকবে দর্শকদের। এই বলবীর সিং, যাকে কর সেবকরা পাঠিয়েছিল বাবরি মসজিদ ভাঙতে, শাবল দিয়ে যিনি বাবরি মসজিদে আঘাত করেছিলেন, সেই বলবীর সিংহ 1993 সাল থেকে আজকে 2026 তিনি মোহাম্মদ আমির ধর্ম পরিবর্তন করে অনুশোচনায় ভেঙে পড়া মসজিদের পুনর্নির্মাণে কাজ করে চলেছেন। আজকে তাদের দিন। আজকে হুমায়ুন কবির না সামিরুল আমাদের দলের সাংসদ, একজন সাচ্চা মুসলমান কাকে সমর্থন করবে? আজকে উড়িষ্যার দিকে তাকান, ডিটেনশন ক্যাম্পে যারা রয়েছে তারা হিন্দু, আর সোনালী বিবিদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য লড়াই করতে হচ্ছে। আমরা আজকে দাঁড়িয়ে এই হিন্দু মুসলমান লড়াই তৈরি করে এজেন্ডা তৈরি করছি সামনের নির্বাচনের জন্য। কিছু শতাংশ মানুষ অবশ্যই বলছেন না, কিন্তু এই তৈরিটা কারা করছে সম্রাট? আমার প্রশ্ন তো এটাই যে কার লাভ হবে, কার ক্ষতি হবে এই 90 আসনের সমীকরণে যদি আসে। সেটাতেই আসছে। কিছু মানুষ অবশ্যই বলছেন আরএসএস এর দুর্গার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু মানুষ অবশ্যই বলছেন মুসলমানদের তুষ্টকরণের রাজনীতি যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার 50% বেশি মানুষের দিকে তাকিয়ে দেখুন, তারা বলছে বাংলায় সর্বধর্ম প্রতিষ্ঠা যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কাদের ন্যারেটিভ? ধর্মের রাজনীতি কারা করেছে? বিগত দিন ধরেই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক উস্কানি ছিল না তো। কারা তৈরি করেছে? কারা আনছে? কারা আনতে চেষ্টা করছে এই নির্বাচনের আগে? হুমায়ুন কবির যেটা বলছেন, আগের দিন তোমাদের সাথে পরিষ্কারভাবে বলেছি, স্ক্রিপ্টেড বাই বিজেপি। ঠিক এইখানে সম্রাটদা, ঠিক এইখানে অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনি একটা খুব মানে একটা অভিযোগ করছেন, সোজা কথা বলা যায়। উনি বলছেন যে ওয়াকফ আইন মেনে নেওয়া নিয়ে, মানে এই রাজ্যের বুকে যা বিরোধিতা হয়েছিল তারপরে মেনে নেওয়া নিয়ে সংখ্যালঘুরা ক্ষুব্ধ। সেই ভোট যাতে বাম বা কংগ্রেসে না যায় তা আটকাতে হুমায়ুন কবিরকে প্লান্ট করছে শাসক দল। মারাত্মক অভিযোগ অমিতাভ কাঞ্জিলালের, এবং এই টাকা আসছে আই প্যাকেট থেকে ইত্যাদি এই অভিযোগ করছেন। কি বলেছেন একবার একটু শোনাবো। সংখ্যালঘুরা তাকে চোখ বুজে বিশ্বাস করেছেন, ঝুড়ি উপর করে তার কাছে সমর্থন পৌঁছে দিয়েছেন, যার জেরে তিনি এ পর্যন্ত বারবার ক্ষমতায় ফিরে এসেছেন।
কিন্তু এবারে ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তির যে রেজিস্ট্রেশন, যে নতুন ওয়াকফ আইন, প্রথমে তিনি জানালেন যে এটা পশ্চিমবঙ্গে করতে দেবেন না, সর্বত রকমের বাধা দেবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা মেনে নিয়ে নোটিফিকেশনও জারি করে দিল রাজ্য সরকার এবং সময় মাত্র 7 দিন দেওয়া হলো সমস্ত সম্পত্তিকে রেজিস্ট্রেশনের জন্য। এতে কিন্তু সংখ্যালঘুদের একটা ব্যাপক অংশ মমতার প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন। এই ক্ষুব্ধ ভোটগুলো যাবে কোথায়? এই ক্ষুব্ধ ভোটগুলো যদি কংগ্রেস বা বামেদের ঝুলিতে চলে যায় তাহলে কিন্তু তৃণমূলের ফিরে আসা একটা বড় সংকট তৈরি করবে, কারণ এই সংখ্যালঘু ভোট বিজেপির দিকে যাবে না তো স্পষ্টই। তাহলে এই ভোট যাতে বাম এবং কংগ্রেসের ঝুলিতে না যায় তার জন্যই হুমায়ুন কবিরকে প্ল্যান্ট করা হয়েছে। তিনি যে বিপুল সমারোহে, যে বিপুল অর্থ নিয়ে ময়দানে নেমেছেন, এই অর্থ আইপ্যাকের। অমিতাভদার এই যুক্তি, আমাদের এখানেই অমিতাভ সিংহ বাবু রয়েছেন, আমি তার কাছে একটু যাই। সোজা কথা যেটা বলছেন, আমি আসবো দাদা, বাম বা কংগ্রেসে যাতে ওই ক্ষুব্ধ সংখ্যালঘু ভোটটা না যায় তাই জন্য প্ল্যান্ট করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা কিছুটা তো সেরকম বটেই। তার কারণ যখনই কোনো একটা দল সংকটে পড়ে তখন তারা আরেকটা কিছু খুঁজে বার করার চেষ্টা করে। যে জিনিস মোদি যেটা করেছিলেন, যে সেই সময় কংগ্রেসের বেশ কিছু সমস্যা হয়েছিল 11 সালে, তিনি নিজেকে আবির্ভূত করলেন একটা ভগবানের দূত হিসাবে। তখন মানুষেরা গভর্নেন্সের দিকে না তাকিয়ে তারা ধর্মীয় ব্যাপারটাকে আঁকড়ে ধরল। এবং যত দিন যাচ্ছে আমরা যখন বারবার মুদ্রাস্ফীতির কথা বলছি, আমরা বারবার আনএমপ্লয়মেন্টের কথা বলছি, আমরা বারবার শিক্ষার অগ্রগতির কথা বলছি, তখন বারবার হিন্দুত্বকে বারবার প্ল্যান করে এবং হিন্দু মুসলমানের লড়াই বাঁধিয়ে দিয়ে কিন্তু তারা টিকে আছে। আজকের যে অবস্থাটা হয়েছে তাতে এটা তো ঘটনা গত 14-15 বছরে তৃণমূলের আমলে মুসলমানদের জন্যে সত্যিকারের যে উন্নয়ন যেটা দরকার, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের ওভারঅল থাকার ব্যবস্থা করা, এগুলো কিন্তু ততটা হয়নি। বামেদের সময় কিছুটা হয়েছিল, চেষ্টা করেছিল তারা। কংগ্রেস আমল তো সবাই জানেন যে কীভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটা বাদ দিচ্ছি, আমি এখন বলতে চাচ্ছি না। যার জন্যে আমরা যখন আব্দুস সাত্তার আমাদের সাথে, মাদ্রাসা মন্ত্রী আমাদের সাথে এলেন এবং তিনি তার সময় কিছুটা কাজ নিশ্চয়ই হয়েছিল, এবং আব্দুস সাত্তারকে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইলেন যেহেতু আমি আব্দুস সাত্তারকে এনেছি এবার মুসলমানদের জন্য বোধহয় কাজ হবে। কিন্তু যখন ওয়াকফ ব্যাপারটাকে নিয়ে আমাদের সর্বোচ্চ লড়াই আমরা বিভিন্ন সময় করেছি, ওর যে দুর্বলতাগুলো সুপ্রিম কোর্ট অনেকগুলো জায়গায় মেনে নিয়েছে। আজকে যখন মুসলমানরা বুঝতে পারছেন, সংখ্যালঘুরা বুঝতে পারছেন যে এই সরকার আমাদের সাহারা হতে পারে না, আমাদের জন্যে প্র্যাকটিক্যালি ততটা কিছু করতে পারছেন না, তখনই দরকার হলো যে এই হায়দ্রাবাদ থেকে মিমের মতন একটা সংগঠন তৈরি করিয়ে এখানে যতটা পারা যায় ভাগ করে দেওয়া। তার কারণ তারা জানেন 2016 সালে যেটা হয়েছিল, বাংলা জুড়ে কিন্তু কংগ্রেস এবং সিপিএমের জোট যখন হয়েছিল তখন কিন্তু বাংলার বুকে নতুন করে একটা চেষ্টা হয়েছিল, যে অনেকে বলতে আরম্ভ করেছিলেন যে এবার বোধহয় একটু লড়াইটা হবে। কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু এই ভয়টা তিনি পাচ্ছেন বলেই আজকে তাকে কিছুটা হলেও মদত দিতে হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমরা কখনোই চাই না, বাইনারি পলিটিক্সটা আমরা বিরোধী। আমরা চাইছি পশ্চিমবাংলার বুকে শিক্ষা, স্বাস্থ্য, মুদ্রাস্ফীতি রোধ এবং মানুষের এমপ্লয়মেন্টটা হোক, এবং এখানে যে অসাম্যের একটা বিরাট জায়গা করে নিয়েছে বাংলার বুকে, ভারতবর্ষের বুকেও বটে, সেটা যাতে দূর করে আমরা এগিয়ে যেতে পারি। তাই আমরা উন্নয়নের কথা বলি। উন্নয়ন মানে উন্নয়নের কথা, ডেফিনেটলি উন্নয়নের কথা নিয়ে তো কথা হওয়া উচিত, এখানে তো মন্দির মসজিদের আলোচনা হওয়ার কথা নয়, সত্যি কথাই তাই। তাপসদা আমাদের সঙ্গে যোগদান করেছেন, সিপিএম নেতা তাপস সিনহা। তাপসদা, আমি অমিতাভবাবু এখানে রয়েছিলেন, তার ব্যাখ্যা আপনি শুনছিলেন, কংগ্রেসের তরফ থেকে অমিতাভদা রয়েছেন, কিন্তু কথা হচ্ছে রুটি কাপড়া মাকান নিয়ে যখন কথা হবে ডেফিনেটলি সেটা নিয়ে কথা হওয়া উচিত, উন্নয়ন নিয়ে কথা হওয়া উচিত, কিন্তু সেই উন্নতিটা করতে গেলে তো ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় থাকতে হবে। আর সেই ক্ষমতায় আসতে গেলে যদি হুমায়ুন কবিরের কাছ থেকে কোনো প্রস্তাব পায় সিপিএম মানবে? ক্ষমতায় আসার জন্য আমরা কোনোদিন ধর্মের রাজনীতি করব না। একটা বিষয় মনে রাখতে হবে তোমাকে, যে আমাদের দেশে 466 বছরের একটা পুরনো মসজিদ ছিল, বাবরি মসজিদ, আমির মিরবাকি তৈরি করেছিলেন। একটা অসভ্য বড় বড় দল তারা সেই মসজিদটা ভাঙলো, ভাঙার পরে সেখানে মন্দির তৈরি হলো, এবং সেই মসজিদটা ভাঙার পরে অন্তত 20,000-এর বেশি মানুষ খুন হয়ে গিয়েছিল। ওটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। তারপরে সেখানে সরকারের প্রধানমন্ত্রী তিনি মন্দির করতে চলে গেলেন, একটা ট্রাস্ট করেছে, কিন্তু শিলান্যাস করলেন তিনি
রাষ্ট্রপতিকে ব্রাত্য রেখে, যেহেতু তিনি আদিবাসী, তিনি উদ্বোধন করতে চলে গেলেন 24শে জানুয়ারিতে, 22শে জানুয়ারি উদ্বোধন করতে চলে গেলেন সম্ভবত আর কি। তো তারপরে দেখলাম যখন অযোধ্যাতে একটা মন্দির হলো, আমাদের বাংলায় এটা ঠিকই আলোচনা এখানে দুই অমিতাভ বাবু করেছে, সম্রাট বাবু করেছেন আর কি, আমাদের সাংবাদিক অমিতাভ বাবু আর অমিতাভ দা এখানে আছেন, সম্রাট আছে। তো সেটা যে আমাদের এই রাজ্যে কখনো স্বাধীনতার পরে তুমি ইতিহাস পাতা উল্টে দেখো যে কখনো কোনো নির্বাচনের আগে আজকে যেটা নিয়ে তোমাকে শো করতে হচ্ছে, আমরা কখনো ধর্ম নিয়ে জাতপাত নিয়ে আলোচনা করতে হয়নি। এটা তো সেদিনই নিশ্চিত হয়ে গেছে যেদিন হচ্ছে জগন্নাথ মন্দিরের শিলান্যাসটা দীঘাতে হয়েছে, সেদিনই ঠিক হয়ে গেছে কোথাও না কোথাও কিন্তু মসজিদ তৈরি হবে। মন্দির যখন হয়েছে, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে যার ধর্ম পালন করবে, কেউ কার ধর্ম আঘাত করবে না, যার যেমন খুশি মন্দিরে মসজিদে গির্জা গুরুদুয়ারাতে যাবে। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারার আমরা বিরোধী না, কিন্তু মসজিদ ভেঙে মন্দির, মন্দির ভেঙে মন্দির তৈরি করবার আমরা বিরোধী, ধর্মের উপরে আঘাত করার আমরা বিরোধী। ফলে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করছে, সেটা কিন্তু পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বীজ পুঁতেছেন। জগন্নাথ মন্দির করে তিনি থামলেন না, তিনি বললেন আমি স্থায়ী দুর্গা মন্দির করব। স্থায়ী দুর্গা মন্দির অনেক জায়গায় আছে, তার জন্য এত ঢাক পেটাতে হয়নি। তারপরে মহাকাল মন্দির করবো, ওটা সরকারের কাজ না। আমি তাপসদা যেখানটায় আসতে চাইছি বা ফোকাস করতে চাইছি, আমি বলছি এই যে কনফিডেন্স হুমায়ুন কবির দেখাচ্ছেন, 90টা আসনের কথা উনি বলছেন, আমি জানি না কোন এই 90টা আসন, কিন্তু উনি এটা তো স্পেসিফিক করছেন যে মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে সেখানে মুসলিম প্রার্থী তারা দাঁড়াবেন, তাদেরকে ভোট দিন, তাদেরকে জেতান। এত কনফিডেন্স উনি পাচ্ছেন কোথা থেকে? আত্মবিশ্বাস আছে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করব না। রুটি কাপড়া और মকান, শিক্ষা রোজগার নিয়ে রাস্তায় নেমেছি 29শে নভেম্বর থেকে। প্রতিদিন বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে। একটা বিষয় জেনে রাখো যে আমাদের পার্টিতে নির্বাচনী লাইন কি হবে। বিজেপি এবং তৃণমূল বিরোধী যে কোনো শক্তি যখন আমাদের কাছে আসতে চাইবে, নিশ্চয়ই কোনো সাম্প্রদায়িক শক্তিকে নেব না, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এবং এই রাজ্যকে আমাদের বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। গোটা রাজ্যটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এবং যেটা এখানে আলোচনা হলো, এটা পরিষ্কার এই রাজ্যে ধর্মের রাজনীতিটা আমদানি করলো কে? জ্যোতিবাবু তো এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, ধর্ম নিয়ে তোমাকে আলোচনা করতে হয়নি, আমাকে আলোচনা করতে হয়নি, মন্দির মসজিদ নিয়ে আলোচনা করতে হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্পেট পেতে দিয়েছেন এই রাজনীতিটা করবার জন্য, আর তার জন্য বিজেপি সেই সুযোগটা পেয়েছে। বিজেপির জন্য নরম জমি তৈরি করে দেওয়া হয়েছে, বিজেপি সুযোগ পাচ্ছে। বেশ তাপসদা, আপনার এই কথাটা আমি নিলাম, বিজেপি সুযোগ পাচ্ছে। অরিজিৎ তার কাছে আসবো, কিন্তু একটা ব্রেক নিতে হবে খুব দ্রুত। বিরতির পর ফিরে এসে আমি মালদা আর মুর্শিদাবাদ এই দুটো জেলার কিছু আসন, মানে আমি বিগত নির্বাচনের কথা বলছি, 2021-এর বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনে ফল কি হয়েছিল একবার একটু দেখার চেষ্টা করব। 90টা আসন আমি জানি না, কিন্তু মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলোর কথা উনি এখানে বলতে চাইছেন, বা ঘনিষ্ঠ সূত্রে ঘনিষ্ঠ মতে যেটা হুমায়ুন কবির এখানে সামনে আনতে চাইছেন, সেখানে মুর্শিদাবাদ এবং মালদাকে আলাদা গুরুত্ব যে দেওয়া হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। এই দুটো জেলার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। খুব দ্রুত যে পরিসংখ্যান বা তথ্য একটু তুলে ধরবো আপনাদের সামনে। মোট আসন হচ্ছে এই জেলাতে 12টা, তৃণমূলের দখলে যায় 8টি আসন এবং বিজেপির দখলে যায় 4টি আসন। এবং যদি আলাদাভাবে একটু বলি তাহলে বিজেপি দখল করে হাবিবপুর, গাজল, মালদা এবং ইংরেজবাজার। তৃণমূলের দখলে যায় চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। এবার চলে আসবো একটু মুর্শিদাবাদের দিকে, যেখানে মোট আসন সংখ্যা এই জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 22, তৃণমূল 20, বিজেপি 2। আলাদাভাবে বলতে গেলে তৃণমূলের দখলে যায় ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, নবগ্রাম, খড়গ্রাম, বারওয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি। বিজেপির দখলে যায় মুর্শিদাবাদ এবং বহরমপুর। আমি আবার বলছি, জানি না 90টি আসন কি কি, কিন্তু মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটার বা যেটা হুমায়ুন কবির বলার চেষ্টা করছেন বা তার যেটা ইঙ্গিত, হয়তো আরও অন্যান্য জেলা তো ডেফিনেটলি থাকবে, কারণ 90 তো এইভাবে হচ্ছে না। এখানে দুটো জেলার মাত্র পরিসংখ্যান দিলাম। 90টা আসন কি কি, কোথায় কোথায় উনি প্রার্থী দিচ্ছেন বা কী সমীকরণ হবে সেটা অবশ্যই দেখব। কিন্তু উনি এখানে আবার বলছেন মিমের সঙ্গে হাত মেলানোর কথা, একেবারে ঘনিষ্ঠ মহলে এরকম কিছু দাবি করেছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম তাপসদাকে, কারণ এটাও শোনা যাচ্ছে সূত্র মারফত যে উনি বাম বা কংগ্রেস
এদের সঙ্গেও খানিকটা ইচ্ছা প্রকাশ করছেন যদি আগামী দিনে জোট করা যায়, এবং অবশ্যই আইএসএফ। আমি একটু আসার চেষ্টা করবো এবার অরিজিৎদার কাছে। অরিজিৎদা, এই 90 আসন এবং এই বাকি 204 আসন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিক, আমার এই 90টা আসনে আমি যা করার করব, এই ধরনের মন্তব্য বা এই রকম একটা বক্তব্যের মানে আমি বলবো যে এটা কোথা থেকে আসছে, এই কনফিডেন্স কোথা থেকে আসছে, এই ধরনের বক্তব্য সামনে আসছে কেন? আমি আপনার বিষয়ে আসছি। আমাদের তৃণমূল মুখপাত্র একটা অন্যরকম আঙ্গিক থেকে শুরু করলো, তো আমিও আপনার কাছে অনুমতি নিয়েই আপনার যে বিষয়বস্তু তাতেই থাকবো। যে আপনার আজকে কথার মাঝখানে বললেন যে 2026-এর নির্বাচনে এই ধর্মীয় বিষয়বস্তু, দেখুন একজন যখন সকালবেলা উঠে যখন প্রার্থনায় বলে না যে ভূমে গড়িয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, তিনি মায়ের প্রতি অপত্য ধর্ম পালন করেন। আবার তারপরে যখন বলেন পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, তিনি পিতার প্রতি সন্তান ধর্ম পালন করেন। তিনি তারপরে যখন বলেন বিদ্যালয়ে গিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, তিনি ছাত্র ধর্ম পালন করেন। আবার তিনি যখন বলেন নমস্তে সদা বৎসলে মাতৃভূমে তয়া হিন্দু ভূমে সুখবর্ধিতোহম মহামঙ্গলে পুণ্যভূমে তদর্থে ততত্বেশকায় নমস্তে নমস্তে, তিনি রাষ্ট্রধর্ম পালন করেন, রাষ্ট্রের প্রতি তার নিবেদন থাকে। আবার তিনি তখন আন্তর্জাতিক মানব ধর্ম পালন করেন যখন বলেন সর্বে সর্বন্তু সুখীনঃ সর্বে ভবন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ মা ভবেৎ, তিনি আন্তর্জাতিক মানব ধর্ম পালন করেন। অর্থাৎ ধর্ম এই ভারতীয় উপমহাদেশের প্রতিটা মানুষের শিরায় শিরায় অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে, যেটা আমরা মানে এই এখন দেখতে পাচ্ছি। এটাকে ধর্ম বলে ছোট করবেন না, এটা হচ্ছে ধর্মীয় জিগির, এটা ধর্মীয় উন্মাদনা। আমার খুব মানে লাগছিল, খারাপ লাগছিল আমাদের সিপিএমের যিনি মুখপাত্র তিনি বলছিলেন মানে কোন দিকে যে চলি কোন কথা যে বলি তোমায় দেখতে পেয়ে ওই হারিয়ে ফেলি অন্ধগলি, ওই যে গানটা মনে পড়ে যাচ্ছে, ঠিকঠাক বললাম না হয়তো। বলছেন একদিকে যে আমরা সমস্ত সাম্প্রদায়িকতার বিরোধী, আমরা সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট নই, আমরা শুধু ভাত রুটি কাপড়া মকানের কথা বলি। আবার তার সাথে এটাও বলতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ হুমায়ুন কবির যদি বলেন যে বিজেপি এবং তৃণমূলের সাথে লড়াইতে উনি আমাদের সাথে থাকছেন আমরা ভাববো, মানে তখন আর হুমায়ুন কবির গতকালকে মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র মুসলমানের নামে, শুধুমাত্র ইসলামের নামে, শুধুমাত্র কোরআন মজিদের নামে, শুধুমাত্র হাদিসের নামে ভোট চেয়েছেন, তখন আর উনি ওনাদের কাছে সাম্প্রদায়িক থাকবেন। মানে ডুবে যাওয়ার সময় খড় কুটো বিচুলি আকুলি যা পাই আঁকড়ে ধরে যদি কিছু উদ্ধার পাই। এখন বিষয়টা হচ্ছে দেখুন যে 90টা সিটের কথা বলছে, আমরা বারে বারে বলেছি দেখুন বাবরি মসজিদ রাম মন্দির এতো আমাদের ঘোষিত নীতি ছিল। ভারতবর্ষের বুকে মসজিদের সংখ্যা পাকিস্তানের বুকে মসজিদের সংখ্যার থেকে অন্তত 20 গুণ বেশি। কোথাও কোনো সমস্যা নেই তো, 18টা রাজ্যে বিজেপি সরকার চলছে। কিন্তু যে বাবরি মসজিদ যেখানে আমাদের ভারতীয় উপমহাদেশের পরম আরাধ্য মর্যাদা পুরুষোত্তম রামলালার জন্মভূমি ছিল, সেখানে একজন বহিরাগত লুটেরা যার ভারতবর্ষে পা রাখার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের নরনারীকে হত্যা, ধর্ষণ, তাদের মাথা কেটে গম্বুজ বানানো এবং লুট করে ফিরে যাওয়া, নিজেকে গাজী উপাধি দেওয়া, তার নামের মসজিদের প্রতি আমাদের সেদিনও বিরোধিতা ছিল, আমাদের আজও বিরোধিতা আছে, আমাদের আগামীকালকেও বিরোধিতা থাকবে। ধর্মীয় তোষণের কথা বলছেন, যেদিন থেকে প্রথম এই বাবরি মসজিদ করব বলছে হুমায়ুন কবির, মমতা ব্যানার্জির মুখে কোনো সদর্থক বিরোধিতা শুনেছেন? আমরা তো বারে বারে বলছি ভারতীয় সংবিধান প্রত্যেকটা মানুষকে, তিনি হিন্দু হলে মন্দির, মুসলিম হলে মসজিদ, খ্রিস্টান হলে চার্চ, তিনি উপযুক্ত পরিকাঠামোতে তার নিজস্ব পরিসরে ধর্মীয় আরাধনার ক্ষেত্র প্রস্তুত করতেই পারেন, সংবিধান সেটাকে গ্যারান্টি দেয়। কিন্তু বাবরি কেন, বাবরের নাম কেন, বাবর কে হয় তোমার, এই উত্তরটা কিন্তু মমতা ব্যানার্জিও দিতে পারেন। উনি মুখে অনেক কিছু বলছেন, কাজে কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে না। গতকালকের এই বাবরি মসজিদের শিলান্যাস বা কি যে প্রোগ্রামই থাকুক না কেন, তাকে সিকিউর করার জন্য 3000 পুলিশ দিয়ে তিনি বেষ্টনী করে দিয়েছিলেন যাতে সেখানে পাখি পর্যন্ত ডানা না মেলতে পারে।
অথচ তার পাশ দিয়ে চলে যাওয়া ন্যাশনাল হাইওয়ে 12, যেখানে সারা দিন ভোর লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি, দুর্ভোগ, অ্যাম্বুলেন্স আটকে গেল, মুমূর্ষু রোগী আটকে গেল, ছাত্র আটকে গেল, শিক্ষক আটকে গেল, জজ সাহেব আটকে গেল। কিন্তু অরিজিৎ দা, কার্তিক মহারাজ বলছেন গীতা পাঠে রাজ্য সরকার প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেছে। আশ্চর্য কথা। আমি বোধহয় পরিষ্কার, আমি বোঝাতে কিছু বাকি রয়ে গেল যে গীতা পাঠ বলুন, না মানে আমি বলছি প্রশাসনের সহযোগিতার কথা হাইকোর্টও তো বলছে, হাইকোর্টও তো বলেছে যে এটা রাজ্য সরকারকে দেখতে হবে যাতে সবটা সুষ্ঠুভাবে হয়। একদম। হ্যাঁ, তো তাহলে কার্তিক মহারাজ যখন বলছেন এই কথা যে রাজ্য সরকার প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে গীতা পাঠের অনুষ্ঠানে, ঠিকই আছে, কি অসুবিধা কি? গীতা পাঠের প্রোগ্রামটা যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গতকালকে যে 5 লক্ষ সনাতনী কালকে গীতা পাঠ করেছে, এটা তো প্রথম নয় তো। বিগত 3 বছর ধরে পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় এবং বিগত বছরে এই ব্রিগেডেই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে। এবছর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো। আমরা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকে আমরা আমাদের যে সনাতনী চিন্তা ভাবনা, সেই গীতা পাঠের ময়দানে যারা সনাতনী হিন্দুত্বে বিশ্বাস করেন তারা গেছিলেন, কাউকে জোর করে নিয়ে যাওয়া হয়নি, কাউকে বাধাও দেওয়া হয়নি। ওই গীতা পাঠের আসর থেকে, আমি যদিও গীতা পাঠ কমিটির প্রবক্তা নই, কিন্তু যেহেতু সনাতনী গীতা পাঠের আসর, আমি নিজে একজন নিজেকে সনাতনী বলে বিশ্বাস রাখি, আমি এটা বলতে পারি যে ওই গীতা পাঠের আসর থেকে কেউ বলেছে যে এই যে আমার এখানে যারা গীতা পাঠে এলেন তারা অনুদান দিয়ে যান, আমরা হিন্দু অধ্যুষিত 150টা সিটে ক্যান্ডিডেট দেব, তাদের ফান্ডিং করব এখান থেকে, আমরা এটা ওনার ব্যক্তিগত মত, এখানে দল কি করবে? দল তো আগে সাসপেন্ড করে দিয়েছে। এখানে এইটাই দেখুন, এই মিথ্যার অবলম্বন করে আমি আসবো, তাপসদা আসবো, আমি সুযোগ দেব। দাদা প্লিজ একটু অরিজিৎ দা শেষ করে দিন প্লিজ। এই মিথ্যার অবলম্বন ঠিক হচ্ছে না। আমরা বারবার বলছি যে ধর্মীয় আচরণ করার অধিকার যেমন হিন্দুর রয়েছে সেরকম মুসলমানের রয়েছে। হ্যাঁ, গীতা পাঠের আসর একটা সনাতনী হিন্দুত্বের বহিঃপ্রকাশ, যার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, যে মঞ্চে রাজনীতির একজন ব্যক্তিত্বও ছিলেন না। যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে থাকেন তিনি বিজেপির হতে পারে, তৃণমূলের হতে পারে, তিনি ছিলেন দর্শক আসনে। এবং গীতা পাঠ কমিটি যেটা বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকেও তো ওনারা আমন্ত্রণ করেছিলেন। আমি জানি না উনি কেন এলেন না। উনি সন্তোষ মিত্র স্কোয়ার, ভুল বললাম, আমাদের ইয়েতে দক্ষিণ কলকাতার একটি পুজোতে উনি হিজাব পরে পুজোর প্যান্ডেলে হাঁটতে পারেন এবং উনি বলতে পারেন যে যখন ঈদ হয়, যখন বিভিন্ন রকমের আমাদের সংখ্যালঘু ভাইদের অনুষ্ঠান হয়, সেখানে উনি নির্বিধায় খুব স্বচ্ছন্দে চলাচল করতে পারেন, কিন্তু গীতা পাঠের আসরে উনি এসে পৌঁছাতে পারেন না। তার মানে উনি সেকশনাল চিফ মিনিস্টার, উনি বিশেষ গোষ্ঠীর চিফ মিনিস্টার। একটা ব্রেক নেব, সম্রাটদার কাছে আসবো খুব দ্রুত, এই বিরতি পরে আবারও ফিরছি। তাপসদা অনেকক্ষণ ধরে বোধহয় কিছু বলারও চেষ্টা করছিলেন, আমি আসবো তাপসদার কাছে, কিন্তু খুব দ্রুত বিরতি দেবেন, সেটা সময় বলবে। কাদের সঙ্গে জোট করবেন নাকি একা লড়বেন হুমায়ুন কবির, সেটাও সময় বলবে। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে কথা বলেছিলাম। 90টা আসনে শাসক দল যদি শক্ত জায়গা করতে না পারেন, মানে ওই 90টা আসনের কথা অমিতাভ কাঞ্জিলাল বলছেন, তাহলে কি হবে 90টা আসনে? দেখুন কি বলছেন। এই সংখ্যালঘুদের প্রভাব এতখানি প্রসারিত হয় এবং সেই 90টা আসনে যদি শাসক দল শক্ত জায়গা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতার জায়গায় গিয়ে একটা বড় বাধা তৈরি হতে পারে। বাকি যে 204খানা আসন রইল, সেই 204খানা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো দল এককভাবে জিতে যাবেন বা একতরফা রেজাল্ট হবে এমনটা নয় বা হবে না এবারের নির্বাচনে, সেটা প্রত্যাশা করেই সম্ভবত এই কথাটা তিনি বোঝাতে চাইছেন। 90টা আসনে সম্ভবত তারা সংখ্যাগরিষ্ঠ, মানে সংখ্যালঘু জনজাতি সেখানে সম্প্রদায় সেখানে সংখ্যায় বেশি, অতএব তারা যে রাজনীতির কথা বলছেন যে সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনকে তারা দেখতে চাইছেন, সেই অঙ্কটার ভিত্তিতেই তার গণনা, প্রাথমিক গণনা, যে 90টা আসনে তারা খুব স্পষ্টভাবে বহুমত অর্জন করতে সমর্থ হবেন। সম্রাটদা, তুমি শুরু করেছিলে হুমায়ুন কবিরের একটা টিয়া পাখির তথ্য দিয়ে, তারপরে একটা গান ছিল, ওটা দেখাওনি তোমরা। হুমায়ুন কবির গাইছিলেন, যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অমিতাভ কাঞ্জিলালের বাসা। ওই টিয়া পাখিটা উঠতে উঠতে অমিতাভ কাঞ্জিলালের বাড়িতে এসে বসেছে। তারপর উনি তথ্য খুলেন, আইপ্যাক পাইপ্যাক যা পারলেন বলে গেলেন, ঠিক আছে অমিতাভ কাঞ্জিলাল উনি যেহেতু এখানে নেই, না আমি যাই হোক পরে শুনলে বলছি, ওনার কথা তোমরা শোনালে বলে বলছি। অমিতাভ কাঞ্জিলালদের মতো মানুষেরা
বামপন্থা থেকে রামপন্থায় যাওয়ার একটা শর্টকাট রুট বেছে নিয়েছেন, সেটা আলিমুদ্দিন স্ট্রিট। আমি সেই প্রসঙ্গে আসছি না, ওয়াক অফ নিয়ে কথা বললেন। উনি বললেন যে ওয়াক অফ আইন, অমিতাভ কাঞ্জিলাল বললেন ওয়াক অফ আইন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন। ভুল তথ্য, সম্পূর্ণভাবে ভুল তথ্য। স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য আপলোড করা এক জিনিস, আর আইন মেনে নেওয়া এক জিনিস। আইনের বিরোধিতা তৃণমূল কংগ্রেস আগেও করেছে, এখনও করছে, এবং পশ্চিমবঙ্গ সরকার করছে। এখানে কংগ্রেসের মুখপাত্র আছে, তিনিও ওয়াক অফ নিয়ে বললেন। আমি কংগ্রেসের মুখপাত্রের কাছে নিশ্চিতভাবে জানতে চাইব যে কংগ্রেসের সাংসদ ঈশা খান কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন ওয়াক অফ আইনের তথ্য আপলোডের সময়সীমা বাড়ানোর জন্য। তার মানে কি কংগ্রেস মেনে নিয়েছে? এটা জানার ইচ্ছা থাকলো। অরিজিৎ অনেকক্ষণ ধরে বলেছে, সময় পেয়েছে, বলেছে অনেক, মানে তথ্য যাই থাকুক না কেন, মানে বক্তব্য শুনতে ভালো লেগেছে। আমি অরিজিতে এত শ্লোক নিয়ে আলোচনা করব। অরিজিৎ প্রশ্ন করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যায়নি, এটা তো হিন্দুদের সভা ছিল। আমি অরিজিতের প্রথম শ্লোকটা নিয়ে বলব, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছে। তার মানে কি? জননী এবং জন্মভূমি ঈশ্বরের থেকেও বড়। সেই জন্মভূমির মনীষীদেরকে যারা আঘাত করছে, সেই জন্মভূমির মানুষদেরকে যারা আঘাত করছে, সেই জন্মভূমিতে শুধু বাংলাভাষী হওয়ার জন্য যারা অত্যাচারিত হচ্ছে, জৈন নিপীড়নে অভিযুক্ত কার্তিক মহারাজ যার হোতা, আর তার মাস্ততো ভাই রাজ্যপাল সিভি আনন্দ বোস যার হোতা, যেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা করা হয় হিন্দি ভারতবর্ষের রাষ্ট্রভাষা, সেটাকে অরাজনৈতিক মনে হয় বাংলার মানুষের? যেখানে দাঁড়িয়ে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলবে, বাঙালি তো ভেবেই নিয়েছে, বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, বাঙালি আজও বিশ্বাস করে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির শেষ আইকন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুকে হিন্দু ধর্মবিরোধী বলেছে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী বলেছে, বাঙালি কি সিদ্ধান্ত নেবে না যে বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে থাকবে, নাকি তাদের শেষ আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে থাকবে? সম্রাটদা, আমি ভালো বক্তব্য আপনার, কিন্তু আমি আরেকবার একটু এই জেলাগুলো নিয়ে কথা বলতে চাইছি। এই কারণ দেখুন, আবারও তো ঘুরে ফিরে সেই ওই জায়গাটাতেই আসছে। মুসলিম, মানে একদম সরাসরি এই কথা হুমায়ুন কবির দাঁড়িয়ে বলছেন, স্টেজে দাঁড়িয়ে বলছেন যে মুসলিমদের ভোট দেওয়ার কথা, মুসলিম প্রার্থীদের ভোট দেওয়ার কথা। মুসলিম প্রার্থীরা কেন হুমায়ুন কবিরকে ভোট দেবে? শুধু আবেগে? তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুর পাশে থেকেছে, সংখ্যালঘুর জন্য কাজ করেছে। আমি তো তাপসদাদের ক্ষেত্রেও একই কথা বলবো, যে কারণ তোষণের একটা আলাদা করে অভিযোগ উঠেছে। কারুর জন্য করা মানেই সবসময় সেটা তোষণ কিনা জানি না, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু পিছিয়ে থাকা কোনো শ্রেণীকে যদি সামনের সারিতে, সেটা বিজেপি সরকার নিয়ে আসুক, কংগ্রেস সরকার নিয়ে আসুক, যেই নিয়ে আসুক, তাকে তো সাধুবাদ জানানো উচিত। তো সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে মসিহা ভাববে কেন মুসলিম সম্প্রদায়? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়? কেন বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের নয়? কেন অমিতাভদার দলকে নয়? কেন তাপসদার দলকে নয়? কেন নয়? কেন হুমায়ুন কবির? কেন এই কনফিডেন্স হুমায়ুন কবিরের বিল্ড আপ হচ্ছে? হুমায়ুন কবিরের কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে বলে যদি মনে করো, তাহলে আমার রানু মণ্ডলকেও অনেক বড় গায়িকা বলে মনে হয়। নয় বলছেন আপনি? হুমায়ুন কবির তাকে নিয়ে গান ফান করিয়েছিলেন, একটা সময় রানু মণ্ডল মানে লতা মঙ্গেশকর থেকে বড় গায়িকা হয়ে গেছিলেন। তো সেই রানু মণ্ডল আছে না, হুমায়ুন কবিরও থাকবে না। ভুবন বাদ্যকার কিশোর কুমারের থেকে একসময় বড় গায়ক হয়েছিলেন, আছে ভুবন বাদ্যকার? নেই তো, ভুবন বাদ্যকাররা থাকে। হুমায়ুন কবির এই রানু মণ্ডল ভুবন বাদ্যকারের থেকে বড় ক্যাটাগরির কিছু নয়, আগামী দিনে হারিয়ে যাবে। কারণ আমি একদম শেষ, মানে একদম না সম্রাটদা, হুমায়ুন কবির 300 কোটি টাকার বাজেটে একটা মসজিদ তৈরি করছে। কনফিডেন্স না থাকলে, টাকার জোর না থাকলে, আমি জানি না, হয়তো বলছেন দানের টাকা, যাই হোক, সেটা তো আমি আবার বলছি হচ্ছে কি করে দাদা? হুমায়ুন যদি বাবরের পুত্র হুমায়ুন হতো, তাহলেও বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে পারবেন। খুব পরিষ্কার ভাবে বলছি, যে ন্যারেটিভ বিজেপি শুভেন্দু অধিকারী তৈরি করে দিয়েছে, তাকে নিয়ে নাচছে হুমায়ুন কবির। আমি বলছি, অরিজিৎ দাও কি এই কথাই বলছেন, বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে পারবেন না? দেখুন, উনি সরকার যে দল চালায় সেই দলের মুখপাত্র। আমি আশা রাখবো, আমি আজকে ওনাকে আপনার শোতে বসে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি ওপেন, আমি বিজেপির মুখপাত্র হয়ে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। উনি এই শোতে বসে বলেছেন হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ বানাতে পারবেন না।
আর আমরা এটাই দেখতে চাই। বেশ, একটা আমরা break এটাই নেবো, দেখতে খুব short চাই। break, আমি আসবো আরো জায়গা রয়েছে আলোচনার। সেফ বাম কংগ্রেস তারা সাথ দেবেন হুমায়ুন কবিরকে, জানি না কি হবে, কিন্তু মিম তো এখনই তাকে যে এন্টারটেন খুব একটা করছে না সেটা স্পষ্ট তাদের মুখপত্রের বক্তব্যে। একটু শোনাই কি বলছেন, দেখুন। मोहब्बत की बात करता हो, अमन की बात करता हो, चैन की बात करता हो, ऐसे व्यक्ति जो देश में मोहब्बत के लिए खतरा हो, मोहब्बत में दरार डालते हो, एकता के लिए खतरा हो, एकता भंग करते हो, अमन चैन खत्म करते हो, डिस्ट्रक्शन की पॉलिटिक्स करते हो, ऐसे लोगों के साथ असद ओवैसी साहब कतई नहीं जाएंगे। और बंगाल का मुसलमान जानता है कि हुमायूं कबीर किसके इशारे पर कितना काम कर रहे हैं और क्यों कर रहे हैं। 2019-এ যে লোকটা বিজেপির লোকসভার প্রার্থী হলো, তার আগে কংগ্রেসের হাত ধরে এতগুলো বছর রাজনীতি করলো, তারপর তৃণমূল কংগ্রেসে এলো, তাকে কতটা ভরসার জায়গাতে রাখা যায় জানি না। এই এতবারের দলবদলু একটা মানুষ, আমি অমিতাভদার কাছে আসি, এতবারের দলবদলু একটা মানুষ, শুধু আবেগ দিয়ে তো রাজনীতি বোধহয় হয় না, বিশ্বাসযোগ্যতাও দরকার, এবং যেটা আপনি একদম শুরুতেই বলছিলেন, উন্নয়ন। দেখুন, প্রথমে একটা কথা বলি যে উন্নয়ন মানে শুধু বড় বড় ফ্লাইওভার, হাইরাইজ বিল্ডিং, রাস্তাঘাট দারুণ করলাম তা নয়। উন্নয়ন মানে হচ্ছে সাধারণ মানুষের আর্থিক ক্ষমতাটা বাড়ানো, উন্নয়ন মানে হচ্ছে অসাম্য কমানো, উন্নয়ন মানে হচ্ছে গুড গভর্নেন্স, যেখানে আইন শৃঙ্খলা এমনভাবে থাকবে প্রত্যেকটা মানুষ তার সমান বেনিফিটেড হবে। আজকে ভারতবর্ষের বুকে আমরা যা দেখছি, অসাম্যতে আমরা অনেক বাজে অবস্থায় আছি। লুকাস চ্যান্সেল এবং আরেকজন অর্থনীতিবিদ বেশ কিছুদিন আগে একটা বড় প্রবন্ধ লিখেছিলেন। তাতে উনি দেখিয়েছিলেন যে নেহরুর আমলে থেকে ইন্দিরা গান্ধীর আমলে অসাম্যর অবস্থা কিন্তু অনেক কমে গেছিলো। সেই সময়ে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছিল, চাকরি হয়েছিল, প্রভিডেন্ট ফান্ড, ভালো স্যালারি, ইনক্রিমেন্ট, মেডিকেল বেনিফিট, এইসবগুলো হওয়ার জন্য মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে তারা দীর্ঘদিন ধরে এখনও অবধি কম বেশি রয়েছে। পরবর্তীকালে গত 15 বছরের মধ্যে উন্নয়নের অবস্থা কিন্তু খুবই খারাপ, অসাম্য কিন্তু বেড়েছে। বেশ কিছু মানুষ ধনীর পর ধনী হয়ে গেছে, আম্বানি আদানিদের মতন, এবং মানুষেরা মধ্যবিত্ত শ্রেণীটাই লোপ হয়ে গেছে। সুতরাং অসাম্য বেড়েছে যে সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারে ওরা কোরাডো জেনির একটা ইন্ডেক্স ব্যবহার করেছিলেন, যেটা আজও সত্য। সেই সময় যখন 3.8 ছিল, আজকে সেটা দাঁড়িয়েছে প্রায় 0.6। না, আমি একটু স্পেসিফিক করি বিষয়টাকে, কারণ যেহেতু আলোচনাটা আমরা একটু পশ্চিমবঙ্গের এই বিষয়টার উপরে রাখতে চাইছি, সেই জায়গা থেকে একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে যে আবেগের রাজনীতির কতটা জায়গা পশ্চিমবাংলার বুকে রয়েছে। আবেগের রাজনীতি একদম যে নেই সেটা বলবো না, আজকে আবেগের রাজনীতি আছে বলেই হুমায়ুন কবির বলতে পারছে যে আমরা 90টা সিটে লড়বো, আমরা মুসলিমদেরকে ওরা বলছে ভোটটা দিন। তার কারণটা আবেগ নিয়ে ওরা চলতে যাচ্ছে। আজকে সম্রাট যেটা বললো, ওই গায়িকা এবং ওই একজন বাজনাদার, রাজনীতি এবং এই মুসলিম এই ধর্মীয় আবেগটা এক নয়। আজকে এইটা একটা জুয়া খেলা, যদি দাঁড়িয়ে যায় ভালো বিনিয়োগ মতন করতে পারে তাহলে একরকম হবে, না হলে উন্নয়নের প্রসঙ্গে ফিরে আসবে। আপনি ভুলে যাবেন না যে অযোধ্যায় রাম মন্দির হয়েছিল, সেই অযোধ্যায় কিন্তু বিজেপি হেরেছিল। আপনি ভুলে যাবেন না যে 25 বছর নীতিশ কুমার বিহারে কিছু করেননি, তা তো না। তিনি সেখানে গুন্ডা কিছুটা দমন করেছিলেন, মহিলাদের হাতে কিছুটা ক্ষমতা তুলে দিয়েছিলেন মদ নিষিদ্ধ করে। আজকে সেই নীতিশ কুমারকে কিন্তু 10,000 টাকা নির্বাচনের কয়েকদিন আগে মোদিকে দিয়ে দেয়া করতে হচ্ছে জেতার জন্যে। সুতরাং আগামী দিনে কিন্তু পরবর্তীকালে রাজনীতিটাই আসল হয়ে যাবে, উন্নয়নের কথা বলতে হবে। শুধুমাত্র ধর্মীয় আবেগে পশ্চিমবাংলা জুড়ে কিন্তু আগামী দিনে নাও হতে পারে। আজকে ভারতবর্ষ জুড়ে এত ধর্মীয় তাস খেলা, এত ধর্মীয় বিভেদ, মুসলমান বা সংখ্যালঘুদের উপর অত্যাচার সত্ত্বেও আজকে বিজেপিকে কিন্তু সারা ভারতবর্ষে অন্য দলের উপর নির্ভর করতে ক্র্যাশ নিয়ে সংসার চালাতে হচ্ছে। তাপসদার কাছে আসি, সময় খুব সংক্ষিপ্ত। তাপসদা বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আইপ্যাকের মিটিং হয়েছিল ওই যেদিন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয় তার 7 দিন আগে, এবং সেখানে হুমায়ুন কবিরকে নিয়ে প্রায় ঘন্টা 2.5 মিটিং হয়েছে। এটা তৃণমূলের মুখপাত্ররা টেলিভিশন চ্যানেলে বসে বলেছে। তো সেখানে দাঁড়িয়ে গোটা স্ক্রিপ্টটা তৈরি হয়েছে। আর যে স্ক্রিপ্টটা এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এত ক্ষমতা নেই যে একা ও সব করবে। এটা হচ্ছে আরএসএস এবং আইপ্যাকের স্ক্রিপ্টের ভিত্তিতে
আরএসএস এবং আইপ্যাকের স্ক্রিপ্টের ভিত্তিতে এই কাজটা, কিন্তু মুশকিল হচ্ছে এই ব্যাপারটা জানা যে যেখানে জননী জন্মভূমি স্ক্রিপ্ট তৈরি করেন, হাবড়ায় আপনাদের পার্টি অফিসে সিএ ক্যাম্প করেন। না 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 না, আপনারা আইপ্যাক আরে হাবড়ায় আপনাদের পার্টি অফিসে হাবড়ায় সিএ ক্যাম্প হচ্ছে কি হচ্ছে না? শুনুন সম্রাট বাবু, আমি আপনাকে আপনার সময় বলিনি যে সাসপেন্ড করার 4 দিন আগে আইপ্যাকের সঙ্গে 2.5 ঘন্টা। হাবড়াটা বলুন না, আপনাদের শুনবো। হাবড়ায় আপনাদের দলীয় কার্যালয়ে সিএ ক্যাম্প হচ্ছে না না? সেখানে গোটাটাই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। হুমায়ুন কবির তো এই আবার হুমায়ুন কবির হাবড়ায় কবে গেল? করেছে গোটা রাজ্যে যখন দুর্নীতি, চুরি, কর্মসংস্থান বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন, তাই জিজ্ঞাসা করছি হাবড়ায় আপনাদের ওখানে পার্টি অফিসে সিএ ক্যাম্প হচ্ছে কি হচ্ছে না? এটা বলুন না, এটাকে বলুন না। হ্যাঁ এটাকে বলুন। হ্যাঁ বলুন না, শুনছি। হ্যাঁ 2 কোটি চাকরি দেওয়ার। আবার 2 কোটি চাকরি। আপনি হাবড়ায় আপনাদের দলীয় কার্যালয়ে সিএ ক্যাম্প হচ্ছে কি হচ্ছে না? আমি সম্রাট দেব অরিজিৎ দা দুজনকেই একটা প্রশ্ন করতে চাই। আমি প্লিজ তাপস দা, একদম সময় খুব সংক্ষিপ্ত, দুজনকে একটা প্রশ্ন করতে চাইবো, সম্রাট দা এবং অরিজিৎ দাকে। যেহেতু শাসক দল এই মুহূর্তে সম্রাট দা এবং এখানে প্রধান বিরোধী সংখ্যার বিচারে দেখতে গেলে সব ডেফিনেটলি অরিজিৎ দ্বারা, এটাতে লাভ লোকসানের জায়গাটা কার হচ্ছে, কোথায় হচ্ছে, কতটা হচ্ছে? ওয়ান লাইনার উত্তর, একদম শেষ করবো অনুষ্ঠান। কি মনে হচ্ছে? সম্রাট দাকে দিয়ে বলি, শুরু করি। দেখুন, আমি খুব পরিষ্কারভাবে বলি, ধর্মীয় উন্মাদনা সামান্য কিছু মানুষ, সামান্য সময়ের জন্য কিছু মানুষকে অবশ্যই প্রভাবিত করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের 93টা প্রকল্প, কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে, মানুষ নির্বাচনে নিজের ভোটটা দেওয়ার সময় উন্নয়নের দিকে তাকিয়ে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। দেখুন, যেখান দিয়ে আমি শুরু করেছিলাম, ধর্ম এই ভারতীয় উপমহাদেশের প্রতিটা মানুষের জীবনযাত্রা এবং জীবিকাকে জড়িয়ে থাকবে, কিন্তু একটাই যেটা এক্সপেক্টেড, যে ধর্মকে ধর্মীয় জিগিরে পরিণত করে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা দখলের চক্রান্ত না করাই ভালো, যেটাই তৃণমূলের প্রশ্রয় এই হুমায়ুন কবির করছে। বরঞ্চ গঠনাত্মক ধর্ম পালন হোক, যেটা গীতা পাঠের আসরে যে কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে, মানুষের মহত্ত্ববোধকে আত্মাকে পরমাত্মার সাথে মিলন করাবার জন্য যে ধর্ম আছে সেই ধর্ম পালন হোক। ক্যাম্প নিয়ে ওরা কিসের এত প্রবলেম আমি বুঝি না। ওনারা চান মানুষ নাগরিকত্ব পাবে না, ওনারা চান মানুষ নাগরিকত্ব। ধন্যবাদ জানাবো, প্লিজ প্রত্যেককে ধন্যবাদ জানাবো আজকে সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আপনাদেরও ধন্যবাদ।